মতুয়া ভোটের বেনিফিট কিন্তু ভারতীয় জনতা পার্টি পাবে না। আমি জানি না যে নীলাদ্রিদা ব্যক্তিগতভাবে মতুয়াদের সঙ্গে, আমি লেসার এভিল বলেছি বিশ্বজিৎ দা, আমি সমর্থন করিনি কোনো দিক থেকে। নীলাদ্রিদা, আমি ব্যক্তিগতভাবে মতুয়াদের সঙ্গে কথা বলে দেখেছি, ছোটবেলা থেকে বড় হয়েছি মতুয়া গড়ে, ঠাকুরনগরে আমার জন্ম, আমার বাড়িও ওখানে। সুতরাং ওখানে মানুষের মধ্যে, যেটা সজলদা বলছিল, বামেরা এমন একটা জায়গা তৈরি করেছিল, ওদের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না। অর্থাৎ বাড়িতে জল খেতে গেলে সাধারণ গ্লাসে জল দিত না। পরবর্তীকালে বিজেপি এবং তৃণমূল এসে এদের যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট তৈরি করলো, যে ন্যারেটিভস তৈরি করলো, সেই ন্যারেটিভসে বাম কংগ্রেস নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে আতঙ্ক তৈরি হচ্ছে, এটা একটা বড় ডিসিসিভ ফ্যাক্টর, যে নাগরিকত্ব এবং তার ভোটার লিস্টের নাম তোলা। এই যে 16 তারিখে শেষ হলো, তারপরে যে লিস্টটা বেরোবে, দেখবেন আপনি যে এই মতুয়া গড়ে কি ধরনের একটা অসন্তোষ তৈরি হয়। কারণ মতুয়াদের বারবার বনগাঁতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারবেন কি পারবেন না সেটা পরের কথা, যেভাবে তিনি আশ্বস্ত করেছেন যে একজনকেও যেতে দেবেন না, একজনকেও ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেবেন না, এই জায়গাটা একটা ভরসার জায়গা। সজল, মোদি রানাঘাটে কি এই কারণেই আসছেন? না, উনি কি কারণে আসছেন সেটা তো আমার থেকে আপনার বেশি করে জানা ভালো, মানে প্রয়োজন এবং জানা উচিত একজন বিশিষ্ট দীর্ঘদিনের সাংবাদিক হিসেবে। আমি আপনাকে বলছি, যদি ধরুন 16 তারিখের আগে যদি দিয়ে দেয়, নাগরিকত্ব দিয়ে দেয়, তাহলে কত বুকে ব্যথা হবে, পাঁজর খচে খচে পড়ে যাবে আপনাদের, সেটাও ভাবতে হবে। দিয়ে দেবে নাকি? দিতেও পারে, না দেবার কি আছে। সুপ্রিম কোর্ট বলেছে যদি নাগরিকত্ব দিতে পারে 16 তারিখের আগে, আলাদা কথা, কিন্তু যদি দিয়ে দেয় আপনি এখনই এত দাঁড়ান, ঠিক সেরকম আপনিও স্বপ্নের পোলাওতে ঘি চড়ানো বন্ধ করুন। আপনি যেটা বোঝেন সেটা যে অমিত শাহ বোঝেন না, এই ধারণাটা থেকেও নিজেদেরকে বার করুন। না, অমিত শাহ তো রাজনীতি করে বলছেন উনি এই কথা। আপনি অপেক্ষা করুন। অমিত শাহর কথা আমি বলছি না, আমি বলছি আপনি বলবেন আপনার কি ধারণা যে কত ভোটে কত বাদ যাবে নাম? দাদা, আমি জ্যোতিষী নয়। আমি মমতা ব্যানার্জি 2005 সালে বলেছিলেন যে 1 কোটি অনুপ্রবেশকারী আছে। সেই ছাড়পোকারা যদি 1 কোটি থেকে আজকে 1.5 কোটি হয়, অবাক হওয়ার কিছু নেই। এইবারে কিছুদিন আগে উনি বলেছিলেন 2 কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। তারপর গত বলছি আস্তে আস্তে আগে মমতা সিরিজটা করে নি, তারপর এই 2-3 দিন আগে বলেছেন 1 কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। শুভেন্দুবাবু কখনো 1 কোটি বলেছেন, অন্যান্য নেতারাও এই 1 কোটি 20 লাখ, সরি 20 লাখ কম হয়ে গেছিল। হ্যাঁ, এবার এইরকম তাকে ফলো করে আশেপাশে 2-4 জন অনেকেই বলেছেন, কিন্তু এটা আমার মানে জানার বিষয় নয়, বা এটা আমার জ্ঞান নাই। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি বলতে পারবো না, আমি জ্যোতিষী নয়। মমতা দিকে ফলো করলে 1.5 কোটি যাওয়া উচিত। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে দেখুন, ওটা যাওয়া উচিত বললে তো যাওয়া যাবে না। আমার বক্তব্য হচ্ছে একজন অবৈধ ভোটারের নাম থাকবে না, এবং এটা মানে আপনারা না, সরি, এটা তৃণমূল বলছে যে একজন বৈধ ভোটারেরও নাম যেন বাদ না যায়, যেটা আমরা দুটোই বলছি। তৃণমূল একটা পার্ট বলছে, আমরা দুটো পার্ট বলছি, যে একজন অবৈধ ভোটারও থাকবে না, একজন বৈধ ভোটারেরও নাম বাদ যাবে না। এটাই হওয়া উচিত। কি ছাড়পোকার ভোটে জিতেছিলেন শান্তনু ঠাকুর? মানুষকে নয়, অনুপ্রবেশকারীকে আপনাদের প্রাণের সখা বানাবেন না। অনুপ্রবেশকারীকে আপনাদের প্রাণের সখা বানাবেন না। অরূপ চক্রবর্তী, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের জন্য অমিত শাহ কিন্তু বাংলা সরকারকে দায়ী করছেন। বিশ্বদা সুভাষ চন্দ্র মণ্ডল বনগাঁর স্বরূপনগরের বিজেপির টিকিটে যেটা পঞ্চায়েত প্রধান, যার ভোটার লিস্টে বাংলাদেশের সাতক্ষীরায় নাম আছে, তো তিনি কি ছাড়পোকা? আমার জানতে ইচ্ছে করছে। আরেকজন ব্যক্তি, অনুপ্রবেশকারী বলা হয় না, শরণার্থী। অনুপ্রবেশকারী মানে দেশের আইন অনুযায়ী বিজেপির আইন। এই তো ধর্ম, আবার ধর্ম চলে এলো, ধর্ম চলে এলো, ধর্ম ছাড়া অল্প জানলে বড় মুশকিল, অল্প জানলে বড় মুশকিল। তাই বলে মানুষকে ছাড়পোকা বলতে পারে? অনুপ্রবেশকারীকে কি বলবো? ভারতবর্ষে এই অনুপ্রবেশকারী প্রেমটা অদ্ভুত ব্যাপার। এই সিপিএম, তৃণমূল, কংগ্রেস এই অনুপ্রবেশকারীদের সাথে কোনো মজা। রাজনীতি মানে যদি গলাবাজি হয়, তাহলে গলার জোর সবার আছে। প্রথম কথা হচ্ছে, ওই সুভাষচন্দ্র মণ্ডল কি ছাড়পোকা? তারপর ধরুন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার লিখিতভাবে, মানে শেখ হাসিনার নির্বাচনী কেন্দ্র, সেখান থেকে ভোটার ছিল,
তারা সার্টিফাই করেছে প্রত্যয়নপত্রে, সে ছারপোকা কিনা। এক, দ্বিতীয় কথা, এই টার্মিনোলজিটা কে ঠিক করছে যে ও অনুপ্রবেশকারী আর ও শরণার্থী? ভারতবর্ষের সংবিধানে কোথায় লেখা আছে? মিথ্যে কথা বলা হচ্ছে, অনুপ্রবেশকারী এবং শরণার্থী। সবচেয়ে বড় কথা, তুমি সেন্সাস পাবলিশ করনি কেন 2021 সালে? বলেছো কোভিড রয়েছে, তারপর 5 বছর কেটে গেছে, পাবলিশ করনি কেন? বাংলাদেশে নীলাদ্রিদা যেটা বলছিলেন ঠিক, বাংলাদেশ কিন্তু সেন্সাস করেছে। বাংলাদেশের সেন্সাস রিপোর্ট বলছে বাংলাদেশে হিন্দুর সংখ্যা কমেছে। 1971 বাংলাদেশে হিন্দু ছিল 23.2%, আজকে হিন্দু কত? 7.6%। 15%-এর বেশি হিন্দু কমেছে। তারা এসছে কোথায়? স্বাভাবিকভাবে আমাদের দেশে এসছে, আমরা তো আশ্রয় দিচ্ছি, কেন দেবো না? মানবিকতার কারণেই আশ্রয় দেবে। দাঁড়ান শুনে নিন, আপনি যখন ক্লাসিফিকেশন করছেন না, নিশ্চিতভাবে প্রত্যেক অবৈধ নাগরিক যারা অনুপ্রবেশকারী, যারা আমার দেশের অন্ন ধ্বংস করছে, বাদ গেলে সকলের নাম বাদ যাবে। কিন্তু এই যে বেছে বেছে একটা কয়েনেস তৈরি করা যে অনুপ্রবেশকারী মানেই মুসলমান, আসলে অনুপ্রবেশকারী ডিভিডেন্ড কীভাবে হয়েছে জানেন? আপনি বর্ডার লাগোয়া লোকসভাগুলো দেখুন, 2019-এর ফল যদি ধরেন, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং সমতল, রায়গঞ্জ, বালুরঘাট থেকে, রানাঘাট থেকে শুরু করে বনগাঁ, প্রতিটা লোকসভার বিজেতার নাম কি ছিল? ভারতীয় জনতা পার্টি। কাদের ভোটে? এই মতুয়া, এই তপশিলি, আদিবাসী, SC/ST-দের ভোটে, যাদেরকে 2002-এর আগে তাদের কারুর নথি নেই। অরূপের উত্তরের সূত্র ধরে আসছি এই কারণেই যে এই অনুপ্রবেশকারী আর শরণার্থী এই দুটো শব্দ দিয়ে তো চর্চা হচ্ছে, আর এখানেই কোথাও ধর্মীয় আবেগ বা ধর্মীয় জায়গা লুকিয়ে রয়েছে এই দুটোর মধ্যেই। এই যে রাজ্যে হঠাৎ করে একটা ধর্মীয় আবেগের জোয়ার দেখা দিয়েছে, এর কতটা ভক্তি থেকে আর কতটা ভোটের অঙ্ক থেকে? দেখুন, ভোটের অঙ্কের মধ্যে ভক্তিও লুকিয়ে থাকে, কারণ ভক্তিও একটা ভোটে ডিভিডেন্ড দেয়, আমরা সবাই জানি। কিন্তু তা বলে ভক্তিটাকে তো অস্বীকার করা যায় না। আজ গত রবিবার ব্রিগেডে আপনি যদি গিয়ে থাকেন নিশ্চয়ই দেখেছেন, একটি গীতা পাঠকে কেন্দ্র করে যত মানুষের সমাগম হলো, আমি তো আমার জীবৎকালে এই ধরনের যে কোনো দিন চলে যাবেন শিয়ালদা স্টেশনে, ওর থেকে বেশি লোক থাকে। আচ্ছা, এবার অরূপদা যেটা কথাটা বলছেন অনুপ্রবেশকারী আর শরণার্থী, এই ক্লাসিফিকেশনটা না ভারতের একটা আইন করে দিয়েছে। সেই আইনের নাম হচ্ছে CA। উনি সংবিধানের কথা বলেছেন, সংবিধান মতেই আইন হচ্ছে CA। CA কি বলছে আমি যতদূর জানি, আমি আইনজীবী নই, বাংলাদেশ থেকে যদি কোনো মুসলমান অনুপ্রবেশকারী আসে তাদের অনুপ্রবেশকারী হিসেবে ট্রিট করা হবে। যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ আসে তাদের শরণার্থী বলে ট্রিট করা হবে। আমি যতদূর আইনটা বুঝি সেটা ভারতের আইন। এই আইনটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে, নৈতিকভাবে চ্যালেঞ্জ করতে পারে, কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু আইন মানতে সবাই বাধ্য। ভারতবর্ষের প্রতিটা রাজনৈতিক দলই আইন মেনে চলতে বাধ্য। CA দেশের আইন। 2 নম্বর কথা, আমরা অনেকে ভুলে যাই, হিন্দুত্ব দেখে আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। হিন্দুত্বর জন্ম কিন্তু বাংলার বুকে, সাভারকার নয়। 1892 সালে চন্দ্রনাথ বসু প্রথম হিন্দুত্বের কথা বলেছিলেন, যে কথা প্রচারিত হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম এবং স্বামী বিবেকানন্দের বাণীতে, এবং যে হিন্দু জাতীয়তাবাদ। বঙ্কিম দা বলুন, বঙ্কিম দা বলুন না, আপনার নেতা তো বঙ্কিম দা বলেছে। আমি বঙ্কিম আপনার বাবু নেতা বঙ্কিম দা বলেছে। এই তো সম্রাট বঙ্কিমচন্দ্র বাবু কালচারের খুব বিরুদ্ধে ছিলেন, তার একটা প্রবন্ধ আছে বাবুদের পশ্চিমী অনুকরণ। একদম বঙ্কিম বাবু বলাটাও বঙ্কিমচন্দ্রের অপমান। প্রধানমন্ত্রী বলুন কি তৃণমূলের কেউ বলুন, আমি স্পষ্ট বলছি। আমি চয়নদার কাছে আসবো। চয়নদা, বাবরি মসজিদ, গীতা পাঠ, এই লড়াই কি কোথাও মানুষের নিত্যদিনের সমস্যা, অভাব, অভিযোগ, প্রয়োজনের কথাগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে? সরিয়ে দিচ্ছে। আমি এখানে বসে যাদের দায়ী করতে পারি তাদেরকে দায়ী করাটা অশোভন হয়ে যাবে। দায়ী যিনি করছেন, যারা করছেন এই বাইনারি তৈরি করছেন, তাদেরই একজন আমাকে প্রশ্নটা করলেন, সে কারণে আমি আঙুলটা ওভাবে তুলব না। কিন্তু এটা ঘটনা যে ব্যাপারটা যে গুলিয়ে দেওয়া হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন, আমরা বাংলা বাঁচাও যাত্রা যেটা করছি তাতে প্রতিটা জায়গায় বৈঠক সভাতে আমাদের রাজ্য স্তরের শীর্ষ নেতারা বসছেন, সাধারণ মানুষের সঙ্গে ইন্টারাক্ট করছেন। তারা বলছেন যে এই ধর্মের বদলে যদি রুটি রুজি নিয়ে মানুষের সরকার কথা বলতো, রাজনৈতিক যারা ওপরের দিকে জনসমর্থন নিয়ে কেউ বিরোধী দল, কেউ সরকার চালাচ্ছে, তাহলে আমাদের উপকার হতো। 1, 2 যেটা তার রেজাল্টটা আমরা কি দেখছি, একদম সরাসরি বর্ডার ওপারে পুশব্যাক করতে হলো আমাদের ভারতীয় নাগরিকদের বাংলাদেশি সন্দেহে। একজন গরিব প্যাটিস বিক্রেতাকে প্রচন্ড মারধর করা। এখন আবার বিজেপির নেতারা তাকে অস্বীকার করছে। লুটি রুজির লড়াইটাকে এইভাবে গুলিয়ে দেওয়া। যেহেতু উনি বললেন যে বাংলা বাঁচাও যাত্রাটা শুরু করেছে জলপাইগুড়ি থেকে, যেদিনকে শুরু করেছে সেদিনকে CPM-এর 200 জন কর্মী যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস। 1, দ্বিতীয়ত আমি জাস্ট ওয়ান লাইনে শেষ করিনি, এই
মিতা চক্রবর্তী। জয়ন্দা বলছিলেন একটু আগে সেই ভোটার লিস্টের ইত্যাদি ইত্যাদি কথা। আমি আসছি, জয়ন্দা, আসছি। আপনার নেতা ছিলেন সুভাষ চক্রবর্তী, আসছি। আপনি তখন যাদবপুর মিতা- বিধানসভার মিতা- ভোটার, মিতা- যাদবপুরের বিধায়ক মিতা চক্রবর্তী, বুদ্ধদেব মিতা- ভট্টাচার্যের হয়ে যারা কিশোর ভারতী স্টেডিয়ামে ভোট করায় তারা এই যে সংস্কৃত কলেজের অধ্যাপক এই যে নাকি? প্যাটিস কে বিক্রেতা বলেছিল? নিয়ে আপনারা তো সুভাষ মুভমেন্ট চক্রবর্তী। করছেন, আপনারা আন্দোলন করেছেন দেখছি। হ্যাঁ বলুন। দেখুন, আমাদের এখন রাজনৈতিক পরিসরটা এমন হয়ে গেছে না, যেখানে ধর্মীয় বিভাজন এবং সংকীর্ণতার রাজনীতি কিন্তু এগিয়ে আসছে। রাজনীতি মানে মন্দির নয়, রাজনীতি মানে মসজিদ নয়, রাজনীতি মানে হচ্ছে মানুষ এবং মানুষের জন্য সংবিধান। তাই আমরা বলি সকলের উপরে সংবিধান, সংবিধানের উপরে কেউ নয়। এবং এখানে আরেকটা কথা বলি, যেখানে মানুষ কি পড়বে, তার পোশাক, তার খাদ্য, তার ধর্ম, তার ভাষা, সেটার ভিত্তিতে যখন বিভাজন হচ্ছে, তখন আমাদের সংবিধানের জায়গা কোথায় থেকে যাচ্ছে, যেখানে পরিষ্কার লেখা আছে ইন্ডিয়া ইজ আ সেকুলার সভারেন নেশন। এখানে আমাদের যারা মনীষীরা বলে গেছেন, আমাদের মনীষীরা বহুত্ববাদের কথা বলে গেছেন, ভ্রাতৃত্ববোধের কথা বলে গেছেন, তারা কিন্তু রাজনৈতিক সংকীর্ণতার কথা বলে যাননি। এবং সেখানে দাঁড়িয়ে যখন আমরা দেখি এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গানের দুটো স্ট্র্যাঞ্জা নেওয়া হয়েছে, যেটা কিনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিদ্ধান্ত ছিল, নির্দেশ ছিল, সেটা নিয়ে যখন বিতর্ক শুরু হয়, তখন আমাদের মনে হয় যে কোথাও কি একটা ডিফ্লেকশনের স্ট্র্যাটেজি কাজ করছে না। যে আমাদের বেকারত্বর হার যখন সর্বাধিক, যখন শিক্ষকের চাকরি যাচ্ছে চুরি, যখন টাকার পতন হচ্ছে নিশ্চিত, তখন সবকিছুর জন্য ধর্ম একমাত্র কারণ। ধর্ম দেখে মানুষকে ভুলিয়ে রাখা যাবে? এতই কি সহজ? এই